আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ইউনূস সরকার আবারও ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য চিঠি পাঠিয়েছে এবং একটি প্রচ্ছন্ন হুমকিও দিয়েছে যে শেখ হাসিনাকে ফেরত না দিলে সেটা হবে ভারতের পক্ষ থেকে অবন্ধুসুলভ আচরণ। বোঝাই যাচ্ছে যে এই হুমকির উৎস পাকিস্তান থেকে জেনারেলরা এসে বাংলাদেশের জেনারেলদের সঙ্গে দেখা করছে, তৈরি করছে নানা রকম যুদ্ধের ছক। হয়তো শেখ হাসিনাকে কেন্দ্র করে একটি যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে বাংলাদেশ, কিন্তু প্রশ্ন তো সেটা নয়। ধরুন এই মুহূর্তে যদি শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসেন, তাহলে ইউনূসের সরকার কতদিন ক্ষমতায় টিকবে বলে আপনার ধারণা বলুন তো? আমার বিশ্বাস ইউনূসের সরকার সপ্তাহ দুয়েক টিকবে এবং তারপর ইউনূস সহ সকল উপদেষ্টাদেরকে জান নিয়ে পালাতে হবে। আর সে কারণেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনার যে নাটক ভারতের সঙ্গে ইউনূস সরকার করে যাচ্ছে, তা আসলে লোক দেখানো এবং সরকারের জুলাই সঙ্গীদের বুঝ দেওয়া। ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে দিক বা না দিক, শেখ হাসিনা যে নিজেই ঢাকায় ফিরতে চান বা বাংলাদেশে ফিরতে চান, সে কথা তিনি নিজেই বারবার বলছেন। কিন্তু তার জন্য তো প্রস্তুত হতে হবে ইউনূস সরকারকে, তাই না? ইউনূস সরকার কি প্রস্তুত? চলুন পরিস্থিতির বিস্তারিত বিশ্লেষণ করা যাক। শেখ হাসিনাকে দিল্লি বাংলাদেশে পাঠাবে কি পাঠাবে না, সেটা কোনো প্রশ্ন হওয়া উচিত নয়। সেই কথাটি আমাদের দেশের রাজনৈতিক বিশ্লেষক মহল বুঝতে চান না, কারণ একটি মানবিক রাষ্ট্র হিসাবে দিল্লির পক্ষে শেখ হাসিনাকে একটি অবৈধ এবং উগ্র জঙ্গি শাসকের হাতে তুলে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। হলে দালাই লামাকে বহু আগেই চীনের হাতে তুলে দিত ভারত। এমনকি মালদ্বীপের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ নাশিদ, আফগানিস্তানের নাজিবুল্লাহ কিংবা নেপালের রাজা জ্ঞানেন্দ্র, ভারত তাদের প্রতিবেশী দেশগুলিতে আক্রান্ত এসব নেতাদেরকে কেবল আশ্রয় দেয়নি, বরং তাদেরকে কখনোই এই যে এসব দেশের বিরুদ্ধ সরকার যখন ক্ষমতায় থাকে, তাদের হাতে এই নেতাদেরকে কখনো তুলে দেওয়ার নজিরও ভারতের কাছ থেকে নেই। এমত অবস্থায় শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে বা ফেরানো নিয়ে বাংলাদেশের অবৈধ সরকার যতই উতলা হোক না কেন, সেটি দিল্লি করবে না। কিন্তু শেখ হাসিনা যেখানে নিজেই বলছেন যে তিনি দেশে ফিরতে চান, সেখানে দিল্লির সঙ্গে কেন ইউনূসের অবৈধ সরকারের এই দর কষাকষি? বরং সরকারের উচিত শেখ হাসিনার সঙ্গে সরাসরি এই বিষয়ে কথা বলা এবং শেখ হাসিনার শর্ত অনুযায়ী পরিস্থিতি এমন করা যাতে দিল্লির কাছে বারবার কান্দুনি গাইতে না হয় সরকারকে। শেখ হাসিনা একজন বয়স্ক মানুষ, শেখ হাসিনা একজন নেতা, শেখ হাসিনা একজন দায়িত্বশীল মানুষ। শেখ হাসিনা যখন চাইবেন তখন তিনি ফিরবেন। দিল্লি তাকে এটা প্রেশার দিতে পারে না, দেওয়া উচিত নয়, দিল্লি দেবেও না। শেখ হাসিনা তো নিজে ইচ্ছা মতো স্বাধীন বাংলাদেশে ফিরতে পারেন, যেমনটি ফিরেছিলেন 1981 সালে। শেখ হাসিনার ফিরে আসা কিংবা দিল্লির ফিরিয়ে দেওয়া নিয়ে এই মুহূর্তে নানা মাধ্যমে প্রকাশিত অডিও, নির্বাসন, রাজনৈতিক প্রতিহিংসা, বিচার, আন্তর্জাতিক উদ্বেগ সব মিলিয়ে পরিস্থিতিটা এমন এক গোলকধাঁধা, যেখানে সত্য, গল্প আর উদ্দেশ্য একে অন্যের সঙ্গে মিশে গেছে। কিন্তু এই জটিলতার ভেতরেও একটা বিষয় পরিষ্কার, শেখ হাসিনা নিয়ে দিল্লির উপর চাপ সৃষ্টি করে কিছু পাওয়া যাবে এমনটা ভাবা সরলতা নয়, এমনটা রাজনৈতিক ভুল। আর এই ভুল হিসেবেই আজকের বাংলাদেশ সরকারের নীতি অভিযানের মূল সমস্যাকে আরো নগ্ন করে তুলেছে। ভারতে নির্বাসিত অবস্থায় শেখ হাসিনার কথিত ফোন আলাপ, যেগুলো বিভিন্ন প্ল্যাটফর্মে ঘুরে বেড়াচ্ছে, সেখানে যে দেশের জন্য দীর্ঘদিনের দায়বদ্ধতার প্রতিফলন দেখা যায়, তা নিছক রাজনৈতিক বিবৃতি নয়। তিনি স্পষ্টই বলেছেন যে জীবন বাজি রেখে ক্ষমতায় থাকার ইচ্ছে নেই, মানুষ হত্যা করে তিনি ক্ষমতায় থাকতে চান না। যে পরিস্থিতি তৈরি হয়েছিল গত বছর, সেটি তার নিজের ভাষায় ছিল মানুষ মরছে এবং তিনি আর সেই রক্তপাতের উপর দাঁড়িয়ে ক্ষমতায় থাকবেন না। কিন্তু তিনি একই সঙ্গে এটাও বুঝেছিলেন যে স্বেচ্ছায় ক্ষমতা ছাড়ার পথটা তাকে কেউ দিতে চাইছে না। এই জায়গাতেই তার রাজনৈতিক ভয়াবহতাটা স্পষ্ট হয়ে ওঠে বাংলাদেশের। প্রকাশিত প্রতিবেদনে দেখা যায় তিনি তখনও ভাবছিলেন যে তাকে টুঙ্গিপাড়ায় নেওয়া হচ্ছে। পরে জানতে পারেন যে তিনি সীমান্ত পেরিয়ে ভারতে এসেছেন। ঘটনাটা যেভাবেই হোক না কেন, এটা স্পষ্ট যে তাকে সরিয়ে আনার মধ্যে একটা জরুরি ব্যাপার ছিল। কারণ জুলাই আগস্টের অস্থিরতার সময় আওয়ামী লীগের উপর যে মাত্রায় সহিংসতা নেমে এসেছিল, তাতে রাজনৈতিক প্রতিশোধের ঝুঁকি যে কতটা গভীর ছিল তা তো আর ব্যাখ্যা করার প্রয়োজন নেই। বিভিন্ন রিপোর্টে যেসব সংখ্যা আমরা জানতে পারি, অন্তত এটুকু পরিষ্কার যে দমন সহিংসতা ছিল ব্যাপক এবং সেটার লক্ষ্য ছিল একটি দলকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়া।
এবং শেখ হাসিনাকে যে গণভবনে সেদিন পেলে মানুষ কি করতো সে তো আপনারা জানেন। সেখান থেকে তাকে না সরিয়ে তো তার উপায় ছিল না, এবং এটাই তো উদ্দেশ্য ছিল ওদের, তাই না, এই সন্ত্রাসীদের। এই প্রেক্ষাপটে শেখ হাসিনাকে বিতর্কিত আইন ব্যবহার করে মৃত্যুদণ্ড দেওয়া, এটা যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সেটাও বুঝতে বিশ্লেষক হওয়ার দরকার নেই। কারণ জুলাই আগস্টে হত্যা করতে না পেরে এখন আবার তাকে অফিসিয়ালি হত্যা করা যায় কিনা সেটা চেষ্টা করে যাচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো যেভাবে প্রতিক্রিয়া জানিয়েছে সেখানেও একই কথা। এই বিচার স্বচ্ছ নয়, ন্যায়সঙ্গত নয়, এবং ক্ষমতার প্রয়োজনে সাজানো এক ধরনের জনমত নির্মাণ, যার উদ্দেশ্য খুব সরল, একজন নেত্রীকে স্থায়ীভাবে রাজনীতির বাইরে ঠেলে দেওয়া। তাহলে আসল প্রশ্নটা কি? আসল প্রশ্নটা হলো, ভারত কি তাকে ফেরত দেবে? এর উত্তর যতটা সোজা ততটাই গভীর। যে দেশ দালাই লামাকে আশ্রয় দিয়েছে 7 দশক ধরে, সেই দেশ রাজনৈতিক প্রতিহিংসার শিকার একজন প্রতিবেশী দেশের নেত্রীকে তুলে দেবে, এটা ভাবাটা অবান্তর। শেখ হাসিনা ভারতের কাছে শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী নন, তিনি সেই নেতা যিনি 2 দেশের নিরাপত্তা সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছিলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, তিনি ভারতের উত্তর পূর্বাঞ্চলের জটিল সন্ত্রাসী নেটওয়ার্ক ভাঙতে যে ভূমিকা রেখেছেন সেটা ভারতের নিরাপত্তা নীতির ইতিহাসে স্থায়ী হয়ে গেছে। দিল্লি এই স্মৃতি ভুলবে না, ভুলে যাওয়ার কোনো কারণও নেই। আসলে ভারত রাজনৈতিক আশ্রয়ে সিদ্ধান্ত নেয় খুব নির্দিষ্ট 3টি মাপকাঠিতে: মানবিকতা, কৌশলগত স্বার্থ এবং আঞ্চলিক নিরাপত্তা। শেখ হাসিনা এই 3টির প্রতিটিতে ওজনদার খুবই। তিনি শুধু বাংলাদেশের রাজনীতির কেন্দ্রীয় চরিত্র নন, তিনি ভারতের উত্তর পূর্বাঞ্চলের বহু বছরের সশস্ত্র সন্ত্রাস থেকে বাঁচাতে কার্যকর সহযোগিতা করেছিলেন। সেই অঞ্চলে উলফা বা অন্যান্য গোষ্ঠীর অস্ত্রচক্র থামানো সহজ ছিল না। দিল্লি ভালো করেই জানে এই স্থিতিশীলতা কেবল ভৌগোলিক নয়, রাজনৈতিকও। শেখ হাসিনা সেখানে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদারদের একজন হয়েছেন বহু বছর ধরে। তাকে প্রতিশোধ পরায়ণ একটি প্রশাসনের হাতে তুলে দেওয়া মানে হচ্ছে ভারতের নিজস্ব নিরাপত্তা কাঠামোকে দুর্বল করে ফেলা। আরো গুরুত্বপূর্ণ হলো, ভারত কখনোই এমন কাজ করে না। দালাই লামা তরুণ বয়সে তিব্বত ছেড়ে এসে ভারতে আশ্রয় নিয়েছিলেন ছদ্মবেশে। চীন তখন সামরিকভাবে ভয়ঙ্কর শক্তিশালী, তারপরও ভারত তাকে ফিরিয়ে দেয়নি। তিনি আজও ভারতের অতিথি। আফগান প্রেসিডেন্ট নাজিবুল্লাহ তার পরিবারকে ভারতে পাঠিয়েই শান্তি পেয়েছিলেন। মালদ্বীপের নাশিদ সরাসরি ভারতীয় হাইকমিশনে ঢুকে আশ্রয় নিয়েছিলেন। নেপালের রাজা ত্রিভুবন আশ্রয় নিয়েছিলেন দিল্লিতে। এই ইতিহাস মানে কি বলে আমাদের? এই ইতিহাস বলে যে ভারত কাউকে ফিরিয়ে দেয় না। যদি ফেরানো মানে হয় তার জীবন ঝুঁকিতে ফেলা, তাহলে ভারত সেটা করবে না। এটা নিছক রাজনৈতিক বা কূটনীতির বিষয় নয়, এটা রাষ্ট্রের নিজস্ব নীতি। এবং শেখ হাসিনার ক্ষেত্রে এই নীতি আরো কঠোরভাবে প্রযোজ্য। তিনি কোনো আঞ্চলিক উপদ্রব নন, বরং তিনি এই অঞ্চলকে একটি নিরাপদ অঞ্চল হিসাবে প্রতিষ্ঠার জন্য অগ্রগামী কাজ করার মধ্যে একজন। কিন্তু এখানে আরেকটি জটিলতা আছে। ভারত শেখ হাসিনাকে চিরকাল ধরে রাখবে কি? উত্তরটা হচ্ছে প্রয়োজন তো নেই, কারণ তিনি নিজেই জানিয়েছেন তিনি ফিরতে চান, মানে শেখ হাসিনার কথা বলছি। কিন্তু সেটা হতে হবে রাজনৈতিকভাবে বৈধ পরিবেশে, যেখানে তার দলকে নিষিদ্ধ করা হবে না, যেখানে বিচার হবে আইনের ভিত্তিতে, বিদ্বেষের ভিত্তিতে নয়। তিনি বাংলাদেশে যখন ফিরবেন তাকে জামিনে রেখে, বাইরে রেখে তিনি যাতে থাকতে পারেন এবং বিচার প্রক্রিয়া চলে, সেটি দেখতে হবে আমাদেরকে, সেটি নিশ্চিত করতে হবে। তিনি এমনকি বলেছেন চাইলে তিনি আদালতে দাঁড়াবেন, প্রয়োজনে কারাগারে যাবেন, যদি রাষ্ট্র তার নিরাপত্তার ন্যূনতম নিশ্চয়তা দিতে পারে। ধরুন কারাগারে গেল, তাকে কি কারাগারে জীবিত রাখবে মনে করছেন? যে হত্যার ঘটনা বাংলাদেশে ঘটেনি, সেই বাংলাদেশে কি করে শেখ হাসিনা ফেরত আসবেন এইরকম ভয়াবহ পরিবেশে? এই আত্মবিশ্বাস, তবুও তিনি ফিরতে চান। এইরকম আত্মবিশ্বাস সাধারণত একজন দীর্ঘদিনের নির্বাচিত এবং জননেতারই থাকতে পারে, যিনি জনগণের উপর ভরসা কখনো হারান না। তাই আসলে দিল্লির কাছে প্রশ্নটা নেই, বা প্রশ্নের উত্তরটা নেই। তারা তাকে ফেরত দেবে কি দেবে না এই প্রশ্ন দিল্লিকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই। প্রশ্নটা বাংলাদেশের ভেতরেই তার সমাধান। দেশ কি এমন একটা স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ তৈরি করতে পারবে যেখানে শেখ হাসিনা ফিরে আসতে পারবেন, নিপীড়নের ঝুঁকি ছাড়াই, হত্যার ঝুঁকি ছাড়াই, বিচার বহির্ভূত হত্যার ঝুঁকি ছাড়াই, যেখানে তিনি আবার জনগণের রায়ে নিজের অবস্থান প্রমাণ করতে পারবেন? তাকে তো সেই সুযোগ দিতে হবে। এখানে একটা সত্য অস্বীকার করা খুব কঠিন, সেটা হচ্ছে আওয়ামী লীগকে রাজনীতির বাইরে ঠেলে দেওয়া সহজ কাজ নয়। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এখনো তাদের সমর্থন করে। এই বাস্তবতা উপেক্ষা করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না, যায় না। কারণ গণতন্ত্র বিরোধী দলকে জায়গা দিতে হয়। বিরোধী দলকে অস্তিত্ব থেকে মুছে দিতে চাওয়া কোনো সরকারের স্থায়িত্ব দীর্ঘ হয় না, দীর্ঘ করবে না। যতটা দেখা যাচ্ছে শেখ হাসিনা পরিস্থিতি বদলানোর অপেক্ষায় আছেন। তিনি জানেন বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা দীর্ঘস্থায়ী হলে সেটা ভারতের জন্য ঝুঁকি। তাই দিল্লি তাড়াহুড়ো করছে না, তারা দেখছে, বিশ্লেষণ করছে, আইনি পথ খুঁজছে।
কারণ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত কেবল একটা রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটা আঞ্চলিক নিরাপত্তা, মানবাধিকারের প্রতিশ্রুতি এবং দীর্ঘমেয়াদী কৌশলগত সম্পর্কের প্রশ্ন। আজ যারা মনে করছেন শেখ হাসিনাকে এনে প্রতিশোধ মিটিয়ে ফেলা যাবে, তাদের বোঝা উচিত নির্বাসন কখনোই শেষ কথা নয়। ম্যান্ডেলা ফিরে এসেছিলেন, বেনজির ফিরে এসেছিলেন, অনেক নেতা ফিরে এসে আবার দেশের রাজনীতিতে কেন্দ্রীয় শক্তি হয়ে উঠেছেন। শেখ হাসিনার ক্ষেত্রে সম্ভাবনাটা অস্বাভাবিক তো নয়, বরং এত বেশি প্রাসঙ্গিক এই গত 15 মাস সেটা আরো প্রমাণ করেছে। তার রাজনৈতিক ইতিহাস বলছে তিনি বাধা পেরিয়ে ফিরতে জানেন। 1981-তে ফিরেছেন, 2011-র সময় ফিরেছেন, এবারও তিনি ফিরবেন। অর্থাৎ দিল্লিকে মানে ভারতকে শেখ হাসিনাকে পাঠাতে হবে না, তিনি নিজেই ফিরবেন যখন তিনি দেখবেন দেশ তাকে জায়গা দিচ্ছে, আইন তাকে বিচার করতে চায়, রাজনৈতিক উদ্দেশ্যে নয়, আর রাষ্ট্র তাকে নাগরিক হিসেবে ন্যায় বিচারের নিশ্চয়তা দিচ্ছে, নিরাপত্তা দিচ্ছে। সেই সিদ্ধান্ত তার নিজের, কোনো পক্ষের চাপে নয়। আর যারা ভাবছে চাপ দিয়ে তাকে তাড়ানো যাবে বা তাকে ফেরানো যাবে, তারা বুঝতে পারছে না শেখ হাসিনা যে কি চিজ। শেখ হাসিনা তখনই ফিরবেন যখন রাষ্ট্র প্রস্তুত হবে। আবার তাকে গ্রহণ করার জন্য ইউনূস সরকার বা যে সরকারই থাকুক সেই সরকারের প্রস্তুতি হবে। এটাই স্বাভাবিক, এটাই রাজনীতির নিয়ম এবং এটাই ভবিষ্যৎ। আমি দেখতে পাচ্ছি যে ইউনূস সরকার শেখ হাসিনাকে ফেরার সুযোগ করে দেবে না, কারণ শেখ হাসিনা ফিরলে তাদের আয়ু 7 দিন মাত্র। এই কথাটা আমার নয়, এটা ডক্টর ইউনূস সহ তার জুলাই সঙ্গীরা প্রতিদিন বলছে। শেখ হাসিনা ফিরলে আমরা ধ্বংস হয়ে যাব, আমাদেরকে শেষ করে দেবে। আওয়ামী লীগ ফিরে এলে তাদের কি হবে সে কথা তারা জানে বলে প্রতিদিন দুঃস্বপ্ন দেখে আওয়ামী লীগ ফিরে আসার। এমনকি এই সরকারের খুবই কাছের মানুষ, এই সরকারের ঐক্যমত্য কমিশনের প্রধান ছিলেন এবং এখন ডক্টর ইউনূসের বিশেষ সহকারী হলেন আলী রিয়াজ, তিনি তার প্রেমিকাকে পর্যন্ত বলেছেন যে শেখ হাসিনা নাকি ফিরে আসবেন তাড়াতাড়ি, আওয়ামী লীগ ফিরে আসবে, তখন আলী রিয়াজের অবস্থা খারাপ হবে, এই জন্য তিনি তার প্রেমিকাকে গ্রহণ করতে পারছেন না। ইন্টারেস্টিং ব্যাপার। ফলে শেখ হাসিনার ফিরে আসাটা এখন পুরোপুরি নির্ভর করছে বাংলাদেশের উপর। বাংলাদেশের ক্ষমতাসীনরা, তা ডক্টর ইউনূস হোক কিংবা কোনো অবৈধ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার হোক, তারা যদি শেখ হাসিনার ফিরে আসার চ্যালেঞ্জ গ্রহণ করেন তবেই কেবল শেখ হাসিনা ফিরবেন। না হলে তো শেখ হাসিনাকে জোর করে ফিরতে হবে, সেটাও কি কোনো সরকারের জন্য খুব ভালো ফলাফল বয়ে আনবে? শেখ হাসিনা যদি জোর করে বাংলাদেশে ফেরত আসতে চান, বাংলাদেশের যে ভয়াবহ পরিস্থিতি হবে সেটা সামলাতে পারবে কোনো সরকার? আমার মনে হয় না। যাই হোক, শেখ হাসিনা ফিরতে চান, ভারতের কাছে কথা বলে লাভ নেই, কথা বলতে হবে শেখ হাসিনার সঙ্গে। শেখ হাসিনাকে এই নিশ্চয়তা দিতে হবে, আন্তর্জাতিক কমিউনিটিকে সেই নিশ্চয়তা দিতে হবে, তবেই শেখ হাসিনা ফিরবেন। হঠাৎ তারেক রহমান ইউনূসের বিরুদ্ধাচরণ করছেন কেন? বন্দর বিদেশিদের হাতে দেওয়া কিংবা এলডিসি থেকে উত্তরণের মতো বিষয়ে ডক্টর ইউনূসের অনির্বাচিত সরকারের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই বলে লন্ডন থেকে জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত পরশু সোমবার রাত 9:33 তারেক রহমান ফেসবুকে ইংরেজিতে একটি পোস্ট দিয়েছেন। সেই পোস্টের প্রতিক্রিয়াতেই তিনি এসব কথা বলেন। প্রতিক্রিয়ায় তিনি লিখেছেন, একটি দেশ যে সরকারকে নির্বাচনই করেনি সেই সরকার দেশের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে না। চট্টগ্রাম বন্দরের লালদিয়া টার্মিনাল নির্মাণ পরিচালনা এবং ঢাকার পানগাঁও নিউ টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে তুলে দেওয়ার চুক্তির পরে তারেক রহমান এই প্রতিক্রিয়া জানালেন। অন্তর্বর্তী সরকার 2026 সালে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের এলডিসি তালিকা থেকে উত্তরণেরও সিদ্ধান্ত নিয়েছে। এই পোস্টে তারেক রহমান বলেছেন, সরকারি বিবৃতি নিয়ে বিতর্ক যতটা হচ্ছে, প্রকৃতপক্ষে এটা তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। বিএনপি আগেও বলেছে, সময় নেওয়ার বিকল্প পথে না গিয়ে 2026 সালে উত্তরণের সময়সূচি এগিয়ে নেওয়া পুরোপুরি একটি রাজনৈতিক সিদ্ধান্ত। অথচ তা নিয়েছে এমন একটি অন্তর্বর্তী সরকার যাদের কোনো নির্বাচনী ম্যান্ডেট নেই। তারপরেও তারা এমন দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি দিচ্ছে যা দেশের অর্থনীতিকে বহু দশক ধরে প্রভাবিত করবে। বিএনপির দলীয় সূত্র বলছে যে ইউনূসের সঙ্গে লন্ডন বৈঠকের পরে তারেক রাতারাতি দলের নেতাদের চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেওয়া এবং কক্সবাজারে মিয়ানমারের করিডোরে গড়ে তোলার বিরুদ্ধে আন্দোলন থেকে সরিয়ে এনেছিলেন। সেই তারেক রহমান হঠাৎ এমন বিপ্লবী কি করে হয়ে উঠলেন সেই প্রশ্নই উঠছে।
তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আবারও গুরুতর অসুস্থ হয়ে ঢাকার হাসপাতালে ভর্তি। অনেকের ধারণা মাকে দেখার সুযোগে দেশে ফেরার জন্য ইউনূস সরকারের দ্বারস্থ হয়েছেন সেনাবাহিনীর কাছে জীবনে রাজনীতি না করার মুচলেখা দিয়ে দেশ ত্যাগ করা তারেক রহমান। আপনারা জানেন যে মুচলেখা দিয়ে 2007 সালে তারেক রহমান দেশ ত্যাগ করেছিলেন। সম্ভবত সরকারের কাছ থেকে ছাড়পত্র পেতে ব্যর্থ হয়েই তিনি সরকারের উদ্দেশ্যে ফেসবুকে বিষোদ্গার করলেন। সত্যিকার অর্থে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবার এখনো পর্যন্ত ছাড়পত্র পাননি এক অদৃশ্য হাতের খেলায়, যার দরুন তারেক রহমান আজকে ফেসবুকে এসে বিষোদ্গার করলেন। তারেক রহমানের সর্বশেষ লন্ডন বৈঠকের পরে তারেক রহমান ভেবেছিলেন কিংবা বিএনপি ভেবেছিল যে একটা নির্বাচন হবে, নির্বাচন হয়ে তারা ক্ষমতায় যাবেন। কিন্তু দিন যত গড়াচ্ছে পরিস্থিতি তত বিএনপির জন্য কিন্তু ঘোলাটে হয়ে যাচ্ছে। এমন ক্যারিশমা চলছে ভেতরে ভেতরে, এমন কাউকে ক্ষমতায় বসিয়ে দিয়ে চলে যাওয়ার প্রক্রিয়া চলছে, যেটি তারেক রহমান কিংবা বিএনপির জন্য চরম দুর্ভাগ্যের ব্যাপার হতে পারে। দুর্ভাগ্য এই অর্থে বলছি যে 18 বছর যাবৎ বিএনপি ক্ষমতার বাইরে রাজপথে ঘুরে বেড়াচ্ছে, বা গত 16 মাস যাবৎ প্রকাশ্যে এসছে, রাজনীতি করছে, খানিকটা শঙ্কামুক্ত হয়ে আছে। আগের 15.5 বছর আওয়ামী লীগ সরকারের সময় সব সময় বিএনপি নেতৃত্বকে শঙ্কিত থাকতে হতো, কিন্তু এখন খানিকটা শঙ্কামুক্ত। এই জন্যই বলছি যে এখন অন্ততপক্ষে আওয়ামী লীগের মতো অবস্থা অন্ততপক্ষে নয়। আওয়ামী লীগ যেমন প্রকাশ্যে আসতেই পারছে না, আসলে নানা রকম বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছে, কিন্তু বিএনপি তো অন্ততপক্ষে আওয়ামী লীগের চেয়ে দাপটে আছে। কিন্তু দিন যত গড়াচ্ছে বিএনপির জন্য কিন্তু শঙ্কা বাড়ছে। একটি বিশেষ শক্তি তাদের নিজেদের মতো করে ক্ষমতা ভাগাভাগি করে নিতে চাইছে। আমরা কয়েকদিন আগে ছাত্র সংসদ নির্বাচনগুলো দেখলেন, বাংলাদেশের যে কটা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন হলো, একচেটিয়া ভাবে সেই গোষ্ঠীটি জামায়াতে ইসলামী সব ছাত্র সংসদগুলো কিন্তু দখল করলো। বাংলাদেশের সংসদ আগামী যে নির্বাচনটা হতে যাচ্ছে, সেই নির্বাচনে যে সংসদটা জামাত দখল করবে না, জোটগত ভাবে যে আরো কিছু দলকে নিয়ে, এবং বিএনপিকে যে আউট করে দেবে না, সাইড লাইনে দেবে না, এই নিশ্চয়তাটা কিন্তু নেই। নিশ্চয়তা যদি থাকতো এতদিনে তারেক রহমান আসলে দেশে ফিরতে পারতেন, কিন্তু দেশে ফেরবার আসলে লাইসেন্স নেই। নভেম্বর চলে গেল, অনেকে বলছিলেন যে 20 নভেম্বর 60তম জন্মদিন গিয়েছে তারেক রহমানের, তার আগেই তিনি দেশে ফিরবেন। এমনকি এমন কথাও শোনা গিয়েছিল যে 7 নভেম্বর তিনি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যেটিকে বলা হয়, সেই দিবসে তিনি দেশে ফিরবেন, টিকিটও করা হয়ে গিয়েছিল। কিন্তু এগুলো আসলে সবই গল্প, গুজব, বাস্তবতা ভিন্ন। তারেক রহমান এখনো দেশে আসবার লাইসেন্স পাননি, এবং বিএনপি কিংবা তারেক রহমান এখনো বুঝতে পারছেন কিনা যে তাদেরকেও মাইনাস করা হচ্ছে। তাদেরকেও যদি মাইনাস করা হয়, এটি হবে বাংলাদেশের জন্য এক বড় রকমের দুর্ভাগ্য। আওয়ামী লীগকে ইতিমধ্যে সাইডে পাঠিয়ে দিয়েছে, বিদেশে পাঠিয়ে দিয়েছে এবং আত্মগোপনে পাঠিয়ে দিয়েছে। আজকে বিএনপি, আওয়ামী লীগ বিএনপি দুটো বড় দল, বিএনপিকেও যদি আস্তে আস্তে পাঠিয়ে দেয়, তাহলে সেটা হবে বাংলাদেশের জন্য বড় দুর্ভাগ্য। বিএনপি জেগে থাকা উচিত, টিকে থাকা উচিত, বাংলাদেশের রাজনীতির মধ্যম পন্থার একটি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগেরও টিকে থাকা উচিত। আজকে বিএনপি যদি মনে করে আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে যাক, সেটা বাংলাদেশের রাজনীতির জন্য ভালো হবে না। আওয়ামী লীগ বিলুপ্ত হবে না তো, আওয়ামী লীগ ইতিমধ্যে প্রবল জনপ্রিয়তার মধ্যে আছে, আওয়ামী লীগ বিলুপ্ত হবে না। ঠিক তেমনি আওয়ামী লীগ যারা করেন তাদেরও কখনো কাম্য হওয়া উচিত না যে বিএনপি বিলুপ্ত হয়ে যাক। বিএনপিও থাকুক, তাহলে রাজনীতির একটা ভারসাম্য আসবে। যদি এই দুটি দল না থাকে, তাহলে বাংলাদেশ কিন্তু, বাংলাদেশের কপালে কিন্তু ভিন্ন কিছু অপেক্ষা করছে। যাই হোক, কিছুটা হলেও তারেক রহমান হয়তো উপলব্ধি করছেন, যার কারণে
আমরা অবাকই হয়েছি এই যে দেদারসে দুটো বন্দর বা প্রায় সবগুলো বন্দরের টার্মিনাল গুলো বিদেশিদের হাতে উঠে দেওয়া হচ্ছে, বিএনপির কোনো টু শব্দটা নাই। এই প্রথম দেখলাম যে বিএনপির প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান টু শব্দটা করলেন অন্ততপক্ষে সোশ্যাল মিডিয়ায়। এখনই বোঝা উচিত আপনাদের যে আপনাদের অন্ততপক্ষে ক্ষমতায় আসার সুযোগ নেই। আবার যদি মনে করেন যে পেছনের দরজা দিয়ে একটা পাতানো নির্বাচন করে আপনাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে, সেটিও কিন্তু দুরাশা। ক্ষমতায় বসিয়ে দেবে ভিন্ন কাউকে, যেভাবে ছাত্র সংসদ গুলোতে বসিয়ে দেওয়া হয়েছে। কাজে এখনো যদি বিএনপি উপলব্ধি না করে বা না করেন, তাহলে কিন্তু আপনাদেরও বিরাট ক্ষতি হয়ে যাবে, দেশের বিরাট ক্ষতি হয়ে যাবে। আওয়ামী লীগের ক্ষতি তো হয়েছেই, এখনো সময় আছে, ঘুরে দাঁড়ান, নইলে এরকম বিরুদ্ধাচরণ করুন। গত 16 মাসে অসংখ্য দেশবিরোধী কার্যক্রম হয়েছে। বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই বুঝে গেছে যে আপনারা এই সরকারেরই সমর্থক, এই সরকারের অন্যায় অপকর্মের সমর্থন দিচ্ছেন। মুক্তিযুদ্ধকে কিভাবে অবমাননা করা হচ্ছে বা হয়েছে, আপনারা কিন্তু টু শব্দ করছেন না। এখনো সময় আছে, সময় থাকতে পদক্ষেপ নিন, নইলে আপনাদেরও অবস্থা খারাপ হবে। যাই হোক, ফেসবুকে বিরোধিতা করলেন, এরপর থেকে প্রকাশ্যে বিরোধিতা না করলে আপনারাও টিকবেন না, বাংলাদেশ টিকবে না, আওয়ামী লীগ টিকবে না, বাংলাদেশের মধ্যপন্থার রাজনীতি টিকবে না। একটা বিশেষ রাজনীতির এখানে প্রতিষ্ঠিত হবে। কাজেই সময় থাকতে সবার হুঁশ হোক। এই মুহূর্তে এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ